এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, ভেক্টর। তো এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের কিছু বিষয় জানা দরকার। যে ভেক্টর চ্যাপ্টারটা আসলে তুমি বলতে পারো যে সকল চ্যাপ্টারের হার্ট। কেন? কারণ এই ভেক্টর চ্যাপ্টার ধারণা না থাকলে তুমি অন্যান্য চ্যাপ্টারের বিভিন্ন ইকুয়েশন গুলা ঠিক মতো বুঝতে পারবে না। তো এই চ্যাপ্টারটা সম্পর্কে তাই আমাদের ধারণা থাকাটা খুবই দরকার, এবং একদম ক্লিয়ার কনসেপ্টের ধারণা থাকা দরকার। তো আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে আহ, তোমাদের ধারণাগুলা ক্লিয়ার করার চেষ্টা করব, এবং যাতে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন দুটোই একসঙ্গে কভার হয়ে যায়। সো চলো আমরা শুরু করি। তো শুরু করার আগে তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, যে আসলে তোমরা বলো তো যে ভেক্টর রাশি কাকে বলে? তোমাদের অনেকে হয়তো বা বিভিন্ন ক্লাসে এটা জেনে এসেছো যে যে সকল রাশির মান এবং দিক রয়েছে তাকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। আসলে কি মান এবং দিক থাকলে কি ভেক্টর রাশি আমরা বলতে পারবো? তাহলে আমরা একদম বেসিক থেকে শুরু করি। চলো দেখো, রাশি রাশি কাকে বলে আমরা একটা সংজ্ঞা দিয়েছি। যে দেখো, যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলে থাকি। তোমরা একটু চিন্তা করে দেখো তো, এই ভৌত জগতে আমরা কি কি পরিমাপ করতে পারি। দেখো, তোমার কাছে মনে করো একটা লাঠি আছে। তোমার কাছে একটা লাঠি আছে, তুমি এটাকে পরিমাপ করে এর দৈর্ঘ্য পেলে 5 মিটার। তাহলে তুমি এর দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারছো না? অবশ্যই দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারছো। মনে করো তোমার কাছে একটা ব্যাগে আম আছে, তুমি আমটাকে পরিমাপ করে কত পাবে এর ভর পেলে, মনে করো 10 কেজি। তাহলে তুমি এই আমের ভরটা পরিমাপ করতে পারলে না? অবশ্যই পারলে। ঠিক সেরকম দ্রুতি, বেগ, যেমন আমরা গাড়ির স্পিডোমিটারে আমরা বেগ পরিমাপ করতে পারি, ঠিক সেরকম ত্বরণ পরিমাপ করতে পারি, তড়িৎ প্রাবল্য পরিমাপ করতে পারি, তড়িৎ বিভব। তোমরা যখন অন্যান্য চ্যাপ্টার গুলো পড়বা তখন এই তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব এগুলো দেখবে যে পরিমাপ করা যায়। তো এগুলো আমরা পরিমাপ করতে পারি, তাই এগুলোকে আমরা রাশি বলে থাকি। কিন্তু দেখো, হাসি, কান্না, দুঃখ, আনন্দ, বেদনা এগুলো কি তোমরা পরিমাপ করতে পারো? তুমি কি তোমার বন্ধুকে কখনো বলেছো যে 10 কেজি একটা হাসি দাও তো? 10 কেজি একটা হাসি, 10 কেজি একটা হাসি দাও তো? এটা কি সম্ভব? কখনো বলেছো কি? না, কখনো বলো নাই। তার মানে এটা পরিমাপ করা সম্ভব না। ঠিক আনন্দ, তুমি যদি বলো তোমার বন্ধুকে যে একটা 100 নিউটন আনন্দ দাও তো, 100 নিউটন আনন্দ, এটা কি সম্ভব? কখনো বলেছো তোমার বন্ধুকে? না, বলোনি। তার মানে এটা পরিমাপ করা সম্ভব না, এগুলো রাশি না। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কোনটা রাশি কোনটা রাশি না। তাহলে আমরা নেক্সটে চলে যাই। দেখো, রাশি হওয়া সত্য একটু চিন্তা করে দেখো তো, একটা জিনিস কখন রাশি হতে পারে। মনে করো যে তোমার ভাই তোমাকে 1000 টাকা দিয়ে বাজারে পাঠাই দিল যে তুমি এক আম নিয়ে এসো, এক আম নিয়ে এসো। তো এখন তোমার মনে একটা কনফিউশন আছে যে আসলে এক আম, 1 কেজি আম, নাকি একটি আম। এখন তোমার ভাই যদি বলে যে কেজি আম নিয়ে এসো, কেজি আম নিয়ে এসো, এখনো তোমার মানে কনফিউশন, কত কেজি আম নেবো আমি। এই জিনিসগুলো আসছে কি, ইনকমপ্লিট ইনফরমেশন। ইনকমপ্লিট, এগুলোতে কখনো কমপ্লিট ইনফরমেশন নেই। এখন যদি তোমার ভাই বলে যে তুমি বাজারে যাও এবং 5 কেজি আম নিয়ে এসো, এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারবা যে আমাকে 5 কেজি আম নিয়ে আসতে বলছে। তার মানে এই জিনিসটা হচ্ছে কি, একটা কমপ্লিট ইনফরমেশন। কমপ্লিট ইনফরমেশন, এটা একটা হচ্ছে কমপ্লিট ইনফরমেশন। তার মানে দেখো এখানে এখন যে রাশি হতে হলে এখানে দুইটা জিনিস লাগতেছে। এই যে একটা প্রথমে যে জিনিস আছে, এটাকে আমরা কি বলবো? নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালু, এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে ম্যাগনিটিউড বা মান। যে কত কেজি আম আমি নেবো, 5 কেজি, এটা একটা মান। আর এরপরে যে জিনিসটা আছে এটাকে আমরা বলি একটা একক।
যার কারণে তো এই দুইটা জিনিস মিলে তো একটা কমপ্লিট ইনফরমেশন তৈরি হয়েছে। তার মানে তুমি একটা জিনিসকে তখনই রাশি বলতে পারবা যখন একটা মান থাকবে এবং একটা একক থাকবে, কমপক্ষে থাকতে হবে। কেন ভাই, মান এবং শুধু একক এর বাইরে থাকতে পারে না, দিক থাকতে পারে না? অবশ্যই দিক থাকতে পারে, কিন্তু আমি বলছি কমপক্ষে মান একটা থাকতে হবে এবং একটা একক থাকতে হবে। তার মানে কমপক্ষে 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 মান প্লাস একক থাকতে হবে। শুধু মান থাকবে বা শুধু একক থাকবে তাহলে রাশি হবে না, এই দুইটা জিনিস কমপক্ষে থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সটে যাই। দেখো, রাশির প্রকারভেদ। রাশি বিভিন্ন প্রকার হতে পারে। তো তোমাদের এই ভেক্টর চ্যাপ্টারে আমরা শুধু দুইটা রাশি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এবং স্কেলার রাশি সম্পর্কে আমরা একদম বিস্তারিত আলোচনা করব না, আমরা শুধু ভেক্টর রাশি নিয়ে এখানে আলোচনা করব। তো দেখো, ধর্ম বা বৈশিষ্ট্য অনুসারে রাশিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা আছে স্কেলার রাশি বা অদিক রাশি, আর একটা আছে ভেক্টর রাশি বা দিক রাশি। দেখো, স্কেলার রাশি কাকে বলে বা অদিক রাশি কাকে বলে? দেখো, অদিক মানে কি, এর দিক নাই। যেসব ভৌত রাশি প্রকাশের জন্য মান এবং একক যথেষ্ট, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। মান এবং এককই যথেষ্ট ওই রাশিটাকে প্রকাশ করার জন্য, কোনো দিক বা অন্যান্য কিছুর প্রয়োজন নেই। তাদেরকে আমরা কি বলতে পারবো? স্কেলার রাশি বা অদিক রাশি। ঠিক আছে? যেমন দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্য। তোমার কাছে একটা লাঠি আছে, এই লাঠিটার দৈর্ঘ্য তুমি পরিমাপ করে পেলে কত? 10 মিটার। দেখো, এখানে 10টা হচ্ছে কি, এখানে 10টা হচ্ছে কি মান, আর এই মিটারটা হচ্ছে কি একক। তাহলে মান এবং একক শুধু দরকার হয়েছে দৈর্ঘ্যটা পরিমাপ করার জন্য, এই জন্য দৈর্ঘ্যটা হচ্ছে কি স্কেলার রাশি। ঠিক সময়, সময় মনে করো, সময় মনে করো যে তোমার বাসা থেকে তোমার কলেজ হেঁটে যেতে লাগে 40 মিনিট, 40 মিনিট সময় লাগে। তাহলে এখানে দেখো, এখানে এই 40 হচ্ছে কি মান, আর এই মিনিটটা হচ্ছে কি একক। ঠিক আছে? ঠিক অনুরূপভাবে তাপমাত্রা, তোমাদের তাপমাত্রা মনে করো 38 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক কাজ, মনে করো এই যন্ত্রটা 50 জুল কাজ করতে পারে, 50টা আছে কি মান, জুলটা আছে একক। শক্তি, দ্রুতি। একটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামক কিন্তু স্কেলার রাশি। তোমরা যখন নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যা পড়বা, তখন দেখবা যে জড়তার ভ্রামক হচ্ছে কি একটা স্কেলার রাশি, কিন্তু অন্যান্য সকল ভ্রামক হচ্ছে কি স্কেলার রাশি না। এগুলো হচ্ছে কি অন্যান্য সকল ভ্রামক গুলো হচ্ছে কি, অন্যান্য সকল ভ্রামক গুলো হচ্ছে যেমন কি বলের ভ্রামক, বলের বলের ভ্রামক, ভরবেগের ভ্রামক ও ভরবেগের ভ্রামক। সেগুলো হচ্ছে কি, তোমরা যখন নিউটনিয়ান মেকানিক্স পড়বা দেখবা যে এগুলো হচ্ছে ভেক্টর রাশি। সো এই জিনিসটা হচ্ছে কি মেডিকেল পরীক্ষা, ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে জড়তার ভ্রামক স্কেলার রাশি কিন্তু অন্যান্য ভ্রামক ভেক্টর রাশি। তো স্কেলার রাশি বুঝতে পারছো নিশ্চয়ই। আমরা নিশ্চয়ই চলে যাই। দেখো, এখন হচ্ছে আমরা কি ভেক্টর রাশি পড়বো, এবং এটা আমাদের মনে অনেক ধরনের কনফিউশন থাকে যে আসলে বা মান এবং দিক থাকলেই কি ভেক্টর রাশি? দেখো, ভেক্টর রাশি বা দিক রাশি, একটি ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও আমরা কখন বলতে পারবো? যখন এই 4টা কন্ডিশন থাকবে ওই রাশিটার মধ্যে, তখন আমরা এই রাশিটাকে আমরা কি ভেক্টর রাশি বলতে পারবো। যেমন, এক নম্বর হচ্ছে কি মান থাকতে হবে, 2 নম্বর হচ্ছে একক থাকতে হবে। তুমি একটা চিন্তা করো তো, মান এবং একক কিসের শর্ত ছিল? মান এবং একক এটা হচ্ছে কি রাশির শর্ত ছিল। এটা ছিল রাশির শর্ত। অর্থাৎ প্রথমত
একটা রাশি ভেক্টর রাশি হতে হলে অবশ্যই আগে রাশি হতে হবে, রাশি না হলে তো ভেক্টর রাশি হবে না। তারপর হচ্ছে কি দিক থাকতে হবে, আর একটা হচ্ছে কি ভেক্টর যোজন বিধি মানতে হবে। এই যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ভেক্টর যোজন বিধি মানতে হবে। এই চারটা জিনিস থাকতেই হবে ভেক্টর রাশি হতে হলে। দেখো মান এখন আমরা বুঝলাম, দিক কেমনে বুঝবো? দেখো তোমরা সরণের নাম অবশ্যই শুনছো। মনে করো যে তুমি এইদিকে 4 মিটার গেলা, এরপর তুমি আবার বিপরীত দিকে 3 মিটার গেলা, তাহলে তোমার সরণ কত? সরণ হচ্ছে কি আদি থেকে শেষ বিন্দুর দিকে ন্যূনতম দূরত্ব। তাহলে তোমার সরণ সরণ হবে তোমার সরণ হবে এইটুকু। তাহলে আদি থেকে শেষ বিন্দু দূরত্ব এইটুকু যদি হয় 4 মিটার, এটুকু হচ্ছে কি 3 মিটার, তাহলে এইটুকু হবে 1 মিটার। তার মানে এখানে তোমার সরণ সরণ হচ্ছে 1 মিটার। দেখো এই সরণটা অবশ্যই এটা হচ্ছে কি আদি বিন্দু, এটা হচ্ছে কি শেষ বিন্দু। সরণ অবশ্যই আদি থেকে শেষ বিন্দুর দিকে, এই যে এখানে দিকটা উল্লেখ করার প্রয়োজন হচ্ছে, তাই হচ্ছে সরণ হচ্ছে একটা কি ভেক্টর রাশি। যেমন কি সকল বেগ, মনে করো তুমি এদিকে যাচ্ছ কত 40 কিলোমিটার/আওয়ার বেগে, 40 কিলোমিটার/আওয়ার বেগে মোটর সাইকেলে এদিকে তুমি যাচ্ছ 40 কিলোমিটার/আওয়ার বেগে। কিন্তু তুমি কোন দিকে যাচ্ছ এই দিকটা বলে দিতে হবে। মনে করো তুমি পূর্ব দিকে যাচ্ছ, তুমি পূর্ব দিকে 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছ। বেগের ক্ষেত্রে যেহেতু এখানে কি দিকটার প্রয়োজন হচ্ছে, অর্থাৎ পূর্ব দিকে 40 কিলোমিটার/আওয়ার, এজন্য বেগ হচ্ছে একটা কি ভেক্টর রাশি। ঠিক একই ভাবে আমরা কি ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য এগুলো দিক বলে দিতে হয়, যার কারণে এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি। দেখো এখন তোমাদের একটা এক্সাম্পল দেই। মনে করো এটা হচ্ছে কি আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু। সরণ আদি থেকে শেষ বিন্দুর দিকে, মনে করো এটা হচ্ছে 5 মিটার সরণ, 5 মিটার সরণ হয়েছে আদি থেকে শেষ বিন্দুর দিকে। তাহলে কন্ডিশন গুলো দেখো যখন আছে কিনা। প্রথমত কি থাকতে হবে? তাহলে ভেক্টরের কন্ডিশন আছে কি প্রথমত কি থাকতে হবে? এই যে মান থাকতে হবে, এই যে মান আছে এখানে দেখো। তারপর হচ্ছে কি একক থাকতে হবে, এই যে একক আছে দেখো মিটার একক। তারপর হচ্ছে দিক থাকতে হবে, এই দেখো দিক, মান একক দিক। এই তিনটে থাকলে কি ভেক্টর রাশি হবে? আরেকটা কি কন্ডিশন ছিল যে ভেক্টর যোজন বিধি মানতে হবে। এখন দেখো ভেক্টর যোজন বিধিটা তোমাকে আমি সুন্দরভাবে একটা বোঝাই। দেখো ভেক্টর যোজন বিধি, ভেক্টর যোজন বিধি। মনে করো তুমি এই দিকে গেলা 4 মিটার, ঠিক ওখান থেকে তার আবার ব্যাক হয়ে আসলা 3 মিটার। এখানে তোমার সরণ কত? কারণ সরণ একটা ভেক্টর রাশি, ঠিক এই দৈর্ঘ্যটুকু 4 - 3 1 মিটার। ঠিক তুমি একই ভাবে মনে করো এইদিকে গেলা 4 মিটার, ঠিক সেই জায়গা থেকে একই দিকে আবার 3 মিটার গেলা, একই দিকে আবার 3 মিটার গেলা। তাহলে এক্ষেত্রে সরণ কত? সরণ হচ্ছে কি আদি থেকে শেষ বিন্দুর দিকে 4 + 3 7 মিটার। এবার দেখো যে মনে করো তুমি এইদিকে গেলা 4 মিটার, এরপর তুমি লম্বভাবে গেলা 3 মিটার। তাহলে তোমার সরণ কত? আদি থেকে শেষ বিন্দুর দিকে, এটা হচ্ছে তোমার কি সরণ। এটা কি পিথাগোরাসের একটা উপপাদ্য অনুসারে আমরা কি সরণটা নির্ণয় করতে পারি। তাহলে 4 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার তার উপর রুট, এটা হবে 5 মিটার। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পারতেছো? দেখো যে এখানে তুমি প্রথমে 4 মিটার গেলা, তারপরে 3 মিটার ব্যাক হয়ে আসলা, সরণ 1 মিটার। এখানেও ঠিক প্রথমে 4 মিটার গেলা, তারপরে 3 মিটার গেলা, সরণ 7 মিটার। এখানেও তুমি প্রথমে 4 মিটার গেলা, তারপরে 3 মিটার গেলা, সরণ 5 মিটার। তুমি একই যাচ্ছ, প্রথমে 4 মিটার যাচ্ছ, তারপর 3 মিটার যাচ্ছ, কিন্তু সরণ কি ভিন্ন হচ্ছে না? প্রথমে 1 মিটার হচ্ছে, তারপর 7 মিটার হচ্ছে, তারপর হচ্ছে কি এখানে সরণ হচ্ছে 5 মিটার, সরণ হচ্ছে
5 মিটার। তাহলে কিসের উপর এই মানটা ভিন্ন আসতেছে? তুমি তো একই ভাবে যাচ্ছ। তুমি দেখো এই প্রথমে যে ভেক্টরটা, এখানে কি দুইটা ভেক্টর আছে? প্রথমে যেদিকে গেছো ঠিক তার বিপরীত দিকে গেছো, মানে কি প্রথম এবং তার বিপরীত দিকে যাওয়ার মধ্যবর্তী কোণ কত? এখানে মধ্যবর্তী কোণটাকে যদি আমরা আলফা ধরি, এখানে সে 180 ডিগ্রি। অর্থাৎ প্রথম ভেক্টরটা দ্বিতীয় ভেক্টরটা মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এখানে দেখো দুইটাই একই দিকে। প্রথমে প্রথমে যেদিকে গেছো, দ্বিতীয়বারও ঠিক একই দিকে গেছো। এখানে কি আসছে কি মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এখানে দেখো প্রথমে যে দিকে গেছো তার সঙ্গে 90 ডিগ্রি কোণে তুমি চলে গেছো। এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে কি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ দেখো ভেক্টর গুলোর মধ্যবর্তী কোণ চেঞ্জ হওয়ার কারণে কি হয়েছে? এখানে সরণের মানটা চেঞ্জ হয়েছে একই ভাবে যাওয়ার ফলে। তার মানে টোটাল এই সরণের মানটা কিসের উপর নির্ভর করতেছে? ভেক্টর গুলোর মধ্যবর্তী কোণের উপর নির্ভর করতেছে। আর এই যে নিয়মে আমরা এখানে সরণটা বের করছি ভেক্টর গুলোর মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে, এই নিয়মটা হচ্ছে ভেক্টরের যোজন বিধি। তাহলে ভেক্টর রাশি হওয়ার শর্ত হচ্ছে কি ভেক্টরের যোজন বিধিও মানতে হবে। ঠিক এই নিয়মটা এখানে একক আছে, মান আছে, দিকও আছে। তাহলে কি তুমি এটাকে ভেক্টর রাশি বলতে পারবা? অবশ্যই না। মনে করো যে ভেক্টর যোজন বিধি মানতেছে, দিক নাই, মান আছে, তাহলে তুমি ভেক্টর রাশিটাকে বলতে পারবা? অবশ্যই না। তাহলে অবশ্যই ভেক্টর রাশি হতে হলে এই চারটে থাকতে হবে, একক থাকতে হবে, মান থাকতে হবে, দিক থাকতে হবে, এবং অবশ্যই অবশ্যই ভেক্টরের যোজন বিধি মানতে হবে, না হলে এটা ভেক্টর রাশি হতে পারবে না। ক্লিয়ার? ওকে, দেখো এখানে স্কেলার এবং ভেক্টর রাশি তুলনা আছে। যে স্কেলার রাশিতে কি আছে আমরা একটু আগে দেখছিলাম সে কি মান একক দুইটাই আছে, ভেক্টর রাশিতে মান একক আছে। দেখো এখানে কোনো দিক নাই, স্কেলার রাশিতে কোনো দিক নাই, কিন্তু ভেক্টর রাশিতে আছে কি দিক আছে। দেখো স্কেলার রাশি কি ভেক্টরের যোজন বিধি মেনে চলে না, কিন্তু ভেক্টর রাশি কি ভেক্টরের যোজন বিধি মেনে চলে। এখানে কি কেন ভেক্টরের যোজন বিধি মানতেছে না? দেখো এখানে তুমি যদি মনে করো তোমার ভাই সেখানে মনে করো 5 কেজি আম নিয়ে আসলো, 5 কেজি আম, এবং এই থলের মধ্যে রাখলো 5 কেজি আম থলের মধ্যে রাখলো। তোমার অন্য আরেক ভাই এসে এখানে 10 কেজি আম এই থলের মধ্যে রাখলো। তাহলে এখানে কি মোট আম কত? অবশ্যই এখানে এই থলের মধ্যে 15 কেজি আম। কিভাবে পাইলাম? ডাইরেক্ট যোগ করে 5 + 10। এখানে কি কোনো দিকের প্রয়োজন আছে? অবশ্যই দিকের প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট যোগ করবো 10 + 5 15 15 কেজি আম। কিন্তু এখানে ভেক্টর যোজন বিধি দরকার আছে। ঠিক আগের যে এক্সাম্পলে দেখছিলাম, প্রথমে হচ্ছে কি এদিকে গেলাম, তারপর এদিকে গেলাম, প্রথমে গেলাম 4 মিটার, এদিকে ফিরে আসলাম 3 মিটার। তাহলে এখানে সরণ ছিল, সরণকে আমরা এস দিয়ে দিব, আসলে সরণ ছিল 1 মিটার। ঠিক আর এক ক্ষেত্রে আমরা কি করেছিলাম যে এদিকে গেলাম হচ্ছে 4 মিটার, ঠিক এখান থেকে আবার গেলাম 3 মিটার, এখানে সরণ হচ্ছে কত 7 মিটার। ঠিক আরেক ক্ষেত্রে দেখছিলাম যে এদিকে গেলাম হচ্ছে 4 মিটার, ঠিক লম্ব ভাবে গেলাম হচ্ছে 3 মিটার, এখানে সরণ ছিল কত 5 মিটার। অর্থাৎ মধ্যবর্তী কোণের উপরই সরণগুলো ডিপেন্ড করতেছে। আর এই নীতিটা এই বিধিটা এসেছে কি ভেক্টর যোজন বিধি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, সেখানে বেগ, ত্বরণ, সকল বেগ। সকল বেগ, এই সকল কথার অর্থ হচ্ছে কি এখানে কি থাকতে পারে? কৌণিক থাকতে পারে, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক, আর একটা হচ্ছে কি রৈখিক থাকতে পারে, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ। এর জন্য সকল কথাটা এখানে অর্থ এই জিনিসটা বলেছে। যেমন কৌণিক সরণ, কৌণিক বল। তাহলে আমরা নেক্সটে যাই। এই নতুন একটা কোশ্চেন দেখো, মান ও দিক থাকা সত্ত্বেও কিছু রাশি ভেক্টর রাশি না। তোমরা চিন্তা করো তো যে এমন কি রাশি আছে যে যেখানে মান আছে, আহ দিক আছে, কিন্তু ভেক্টর রাশি নাই? তোমাদের মনে এমন একটা রাশি আছে না যে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ। দেখো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কি, বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। অবশ্যই এখানে একটা কি দিক আছে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তোমার কাছে একটা সার্কিট আছে,
তাহলে বিদ্যুৎ প্রবাহ হবে এইদিকে। মনে করো এখানে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে 5 এম্পিয়ার। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এই যে দিক কথাটা আছে, আবার একটা মান আছে 5 এম্পিয়ার। তাহলে এটা কি ভেক্টর রাশি বলবো? মান দিক তো দুইটাই আছে, অবশ্যই ভেক্টর রাশি বলবো না। কেন? দেখো বিদ্যুৎ প্রবাহ কিভাবে ভেক্টর রাশি না? আচ্ছা, আমি একটা ইরেজ করে দিই এটা। মনে করো তোমার কাছে দুইটা তার আছে, মনে করো তোমার কাছে দুইটা তার আছে, এদিকে একটা আসছে, এদিকে একটা আসছে। দুইটা তার একসঙ্গে মিলিত হয়ে এদিকে গেছে। একটা তার দিয়ে মনে করো 5 এম্পিয়ার বিদ্যুৎ আসতেছে, আর একটা তার দিয়ে মনে করো যে 10 এম্পিয়ার বিদ্যুৎ আসতেছে, এবং এই তার দুইটার মধ্যবর্তী কোণ মনে করো 30 ডিগ্রি। তাহলে 5 এম্পিয়ার এবং 10 এম্পিয়ার, তোমরা চলতরিৎ চ্যাপ্টারে কারেন্ট ডিভাইডার রুল নিয়ে পড়বা, তোমাদের দেখবে 5 এম্পিয়ার প্লাস 10 এম্পিয়ার দুটো মিলে হচ্ছে কি 15 এম্পিয়ার। 5 এম্পিয়ার প্লাস 10 এম্পিয়ার 15 এম্পিয়ার। দেখো তো এখানে কি দিকের প্রয়োজন আছে বা মধ্যবর্তী কোণের প্রয়োজন আছে? অবশ্যই নাই। তার মানে কি এটা হচ্ছে কি ভেক্টর রাশির যোজন বিধি মানতেছে? অবশ্যই মানতেছে না। তাহলে তোমরা আরেকটা এক্সাম্পল দেখো, যে এদিকে মনে করো বিদ্যুৎ আসলো, এদিকে বিদ্যুৎ গেল এদিকে, ঠিক এটা এখানে কি আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছি, এটাকে আমরা মনে করো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। এখানে 5 এম্পিয়ার আসলো, এখানে আসলো 10 এম্পিয়ার। তাহলে এখানে বের হবে কত? 5 প্লাস 10 15 এম্পিয়ার। এখানে 15 এম্পিয়ার বের হচ্ছে, এখানে 15 এম্পিয়ার বের হচ্ছে, মধ্যবর্তী কোণের উপর তো নির্ভর করতেছে না। তার মানে এটা হচ্ছে কি মান দিক আছে, কিন্তু ভেক্টর রাশির যোজন বিধি মানতেছে না। যার কারণে এটা হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কি ভেক্টর না, এটা হচ্ছে ভেক্টর ভেক্টর না। কেন ভেক্টর না? এটা হচ্ছে কি কারণ, কারণ এটা হচ্ছে যোজন বিধি মানে না, ভেক্টর যোজন মানে না, ভেক্টর যোজন মানে না। ঠিক এরকম তোমরা আরো এক্সাম্পল দেখতে পারবা, যে প্রেসার, কোনো কিছুর উপরে আমরা যদি প্রেসার দেই, যে কোন দিকে প্রেসার দিচ্ছি, কোন দিকে প্রেসার দিচ্ছি, যে প্রেসার আমরা কোন দিকে প্রেসার দিচ্ছি, লম্ব ভাবে না আনুভূমিক ভাবে, এটা দিক আছে, মানও আছে, এটা ভেক্টর রাশি না, কারণ এটা ভেক্টরের যোজন বিধি মানে না। তাহলে ভাই এগুলো হচ্ছে কি মান আছে দিক আছে, এগুলো তো স্কেলার রাশির মধ্যে পড়ে না। তাহলে এগুলো কোন ধরনের রাশি? হ্যাঁ, এগুলোকে আরেকটা নামে, আরেকটা রাশি নামে রাখা হয়, সেটা হচ্ছে এই তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে চাপ, এগুলোর মান এবং দিক আছে, তাই এগুলোকে আমরা বলি টেনসর রাশি, টেনসর রাশি। এগুলোকে আরেকটা নামে ডাকা হয়। তো তোমরা অবশ্যই ভেক্টর রাশি সম্পর্কে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট ধারণা পেয়েছো। আমরা নিশ্চয় যাই। দেখো তোমরা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করবা, একটা সিম্বল দিয়ে দেওয়া হলে, মানে তোমার কাছে একটা এ ভেক্টর আছে, তুমি এ দিয়ে এর উপর থেকে মাথায় একটা তীর চিহ্ন দিবা, তাহলে বুঝবা যে এটা একটা এ ভেক্টর। মনে করো তোমার কাছে একটা ওপি ভেক্টর আছে, তাহলে ওটা হবে কি প্রথমে আর পিটা হবে শেষে, তাহলে তুমি বুঝবা যে এটা একটা ওপি ভেক্টর। ঠিক তুমি এই ভেক্টরটাকে বোল্ড করে লিখতে পারো, এটা অবশ্যই বোল্ড বোল্ড করে লেখা আমাদের খাতা কলমে খুবই আসলে টাফ, তাই আমরা এই জিনিসটাকে আমরা কি করি প্রেফার করি এবং নিচে দাগ চিহ্ন দিতে পারো বা উপরে দাগ দিতে পারো, এবং এর মানটাকে প্রকাশ করবা। মনে করো যে তোমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর বা এফ ভেক্টর আছে, বল এটা আছে কি 5 নিউটন। তাহলে এর মানটা তুমি কিভাবে প্রকাশ করবা? যে ভেক্টরটা আছে এই দুই পাশে একটা কি মডুলাস চিহ্ন আমরা দেবো, তাহলে এর মানটা হবে কি এই ভেক্টরের মডুলাস, এবং মান সবসময় পজিটিভ হয়। এই মানটা কত? 5 নিউটন, এই জন্য মান হবে 5 নিউটন। ঠিক আছে, এইভাবে আমরা ও যদি ভেক্টর থাকে এর মডুলাস দেবো দুই পাশে। এটা হচ্ছে কি বোল্ট না, এটা হচ্ছে বোল্ট না, আমরা শুধু বোল্ট না লিখেও
এটাকে মান হিসেবে প্রকাশ করব, বোল্ড না। ঠিক আছে, এইভাবে আমরা এই ভেক্টর তার নিচের চিহ্ন এর সঙ্গে মডুলাস দেব, ঠিক এইভাবে গণনা করতে পারি। এভাবে ভেক্টর রাশির মান প্রকাশ করা হয়। নেক্সট আমরা যাই ভেক্টর রাশি অঙ্কন। দেখো ভেক্টর রাশি আমরা কেমনে অঙ্কন করব বা কিভাবে অঙ্কন করব। আমরা ভেক্টর রাশি তীর চিহ্ন আকারে অঙ্কন করব, ঠিক এইভাবে একটা দাগ দিব, এরপর আমরা এখানে একটা মাথায় একটা তীর চিহ্ন দিব। তাহলে এটা হচ্ছে কি ভেক্টর অঙ্কন। তাহলে এই যে প্রথম বিন্দুটা আছে, এই বিন্দুটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা টেইল, টেইল বা পাদবিন্দু। টেইল বা পাদবিন্দু। এবং এই যে মাথাটা আছে এটাকে বলবো আমরা হেড, হেড বা শীর্ষবিন্দু। এটাকে বলবো আমরা হেড বা শীর্ষবিন্দু। এবং এর যে দৈর্ঘ্যটা আছে, এই যে এর যে দৈর্ঘ্যটা আছে লেন্থ, এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো? ভেক্টর রাশিটির মান ধরবো। এবং এই দৈর্ঘ্যটা হচ্ছে কি ভেক্টর রাশির মান হিসেবে আমরা প্রকাশ করব। আমরা এইভাবে একটা ভেক্টর রাশি অঙ্কন করতে পারি, যেটা হচ্ছে টেইল বা পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু হেড, আর দৈর্ঘ্যটা হচ্ছে এর মান বা ম্যাগনিটিউড। তো আমরা নেক্সটে যাই। এখন তোমাদের মনে কখনো কি প্রশ্ন জেগেছে যে আসলে ভেক্টর কেন প্রয়োজন? বাস্তব জীবনে আমরা কোথায় ভেক্টর ইউজ করি? আসলে বাস্তব জীবনে চারদিকে আমরা ভেক্টর রাশি দেখতে পারি। তো আমি খুবই সিম্পল একটা উদাহরণে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করবো যে আসলে ভেক্টর রাশি কেন প্রয়োজন। তো মনে করো যে তোমার এক বন্ধু আছে, যে সারা জীবনের ইনকাম, যে পরিমাণ ইনকাম করছে সে সবকিছু একটা জায়গায় বা মাটির ভিতরে গচ্ছিত আকারে রাখছে। এবং তোমার অন্য এক বন্ধুকে বলছে যে তুমি এই যে পাশে আমাদের যে বিখ্যাত আমের গাছটা আছে, আমাদের যে বিখ্যাত সেই আমের গাছ, সেই আমাদের বাজারে যে বিখ্যাত আমের গাছটা আছে, সেখান থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে তুমি যদি গর্ত করো তাহলে তুমি এই আমার এই ধন সম্পদ গুলা তুমি পাবে। তোমার বন্ধু শুনেই দিল এক দৌড় দিয়ে এই আমের গাছের কাছে আসলো। আসার পর কি দেখলো? এই আমের গাছ থেকে সে 4 কিলোমিটার এদিকে গেল, 4 কিলোমিটার এখানে গিয়ে কি গর্ত করলো, দেখলো সম্পদ নেই। এখান থেকে 4 কিলোমিটার এদিকে গেল, এখানে গর্ত করলো, দেখলো এখানেও সম্পদ নেই। এখান থেকে 4 কিলোমিটার এদিকে গেল, এখানেও গর্ত করলো, দেখলো এখানেও সম্পদ নেই। এখান থেকে 4 কিলোমিটার এদিকে গেল, এখানেও গর্ত করলো, দেখলো এখানেও সম্পদ নেই। দেখো তো কোন মিসিং এর কারণে সে এত পরিশ্রম করতেছে? দিকটা বলে না দেওয়ার কারণে। তোমার বন্ধু যদি বলতো যে এই আমের গাছ থেকে পশ্চিম দিকে, পশ্চিম দিকে তুমি 4 কিলোমিটার গিয়ে এখানে গর্ত করবা, তাহলে তুমি আমার সম্পদ গুলা পাবা, তাহলে সে তো এসেই পশ্চিম দিকে 4 কিলোমিটার গেলেই সে সম্পদ গুলো পাইতো। এখানে তো তার চারদিকে একদম গর্ত করতে করতে তার তো একদম অবস্থা শেষ। তাহলে দেখতে পাচ্ছ যে ভেক্টর রাশির গুরুত্ব কতটুকু, যে একটা দিক বলে না দেওয়ার কারণে সে কত পরিশ্রম করছে, করে গর্ত করছে। জাস্ট যদি দিকটা বলে দিত তাহলে সে ঠিক জায়গায় গিয়ে পৌঁছাতো, পৌঁছে সে সম্পদগুলো পাইতো। দেখো এই ভেক্টর রাশির আসলে ইম্পর্টেন্টটা কতটুকু। আমরা নেক্সটে যাই। দেখো সমীকরণে ভেক্টর রাশি কিভাবে কাজ করে। আমরা বলের সমীকরণ কি করছি, এফ সমান এম এ। দেখো বল একটা কি ভেক্টর রাশি না? তাহলে অবশ্যই তার সম্মানটুকু রক্ষা করতে হবে, ভেক্টর চিহ্ন দিতে হবে। ভর কি ভেক্টর রাশি না? তার ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার নেই। ত্বরণ কি ভেক্টর রাশি? অবশ্যই ত্বরণ ভেক্টর রাশি, তাহলে তারও সম্মান রক্ষা করতে ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে কি ভাই আমরা যে এফ সমান এম সূত্রটা পড়ছি, এটা কি ভুল পড়ছি? না, এই সূত্রটা তোমরা ভুল পড়োনি। এটা অবশ্যই যখন যখন গতি ছিল একমাত্রিক, যখন গতি ছিল এক মাত্রিক,
তখন এই সূত্রটা প্রযোজ্য হইতো, মানে একই লাইন বরাবর গাড়িগুলো গতিশীল, একই দিক না, একই একটা লাইনের মধ্যেই থাকলেই হবে। কিন্তু যখন তোমরা বহুমাত্রিক গতি নিয়ে আলোচনা করবা, নেক্সট বিভিন্ন চ্যাপ্টার আছে যেগুলো বহুমাত্রিক গতি নিয়ে, আমাদের ভেক্টর চ্যাপ্টারই আছে বহুমাত্রিক কোনো কিছু নিয়ে আলোচনা করা হবে, তখন দেখবা যে ঠিক এই সূত্রটার ইউজ কতটুকু। তার মানে এটা বহুমাত্রিক বলতে যে এখানে একমাত্রিক না এমনটা না, এটা যে কোনো মাত্রিকের ক্ষেত্রে, যে কোনো মাত্রিক, যে কোনো মাত্রিকের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। ঠিক আছে, এইভাবে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র করছি, m1 e1 প্লাস m2 u2 m1 v1 প্লাস m2 v2। আমরা এটা কি 9 এ পড়ে আসছি। তাহলে দেখো এখানে ভরের তো কোনো, ভর তো একটা স্কেলার রাশি, ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার নেই, কিন্তু এখানে বেগ হচ্ছে কি, এটা ভেক্টর রাশি, তাহলে সম্মানটুকু রক্ষা করতে হবে, এখানে সম্মানটুকু রক্ষা করতে হবে, এখানে সম্মানটুকু রক্ষা করতে হবে, এখানে সম্মানটুকু রক্ষা করতে হবে। তাহলে আগের সূত্রটা কি বলছিল না, সেটাও একমাত্রিকের ক্ষেত্রে সেই আগের সূত্রটা ছিল, মানে একমাত্রিক গতির ক্ষেত্রে সে প্রযোজ্য হইতো, অর্থাৎ গাড়িগুলা বা বস্তুগুলা যদি একই লাইন বরাবর গতিশীল থাকে। কিন্তু যে কোনো মাত্রিকের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তুমি এটা একমাত্রিক ক্ষেত্রে ইউজ করতে পারবা, বহুমাত্রিক ক্ষেত্রে ইউজ করতে পারবা। এটা হচ্ছে কি যে কোনো মাত্রিক, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, যে কোনো মাত্রিকের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবা। তো বুঝতে পারছো যে সমীকরণে কিভাবে ভেক্টর রাশি কাজ করে, যেখানেই যে রাশিটাই ভেক্টর আমরা সেখানে কি ভেক্টর চিহ্নটা দিয়ে দেবো। ফার্স্টে যাই, দেখো ভেক্টর রাশির সাথে সম্পর্কিত কিছু পয়েন্ট, এবং এই পয়েন্ট গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি একটা সম্পূর্ণ ভেক্টর রাশি বুঝতে চাও, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে ভেক্টর স্থানান্তর বা শিফটিং, ভেক্টর স্থানান্তর বা শিফটিং, ভেক্টর ঘূর্ণন বা রোটেটিং, আর এটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। এই তিনটা পয়েন্ট ভালোভাবে আমাদের জানতে হবে। তো চলো আমরা জেনে আসি। দেখো প্রথমে হচ্ছে ভেক্টর শিফটিং। মনে করো যে তোমার কাছে একটা ভেক্টর রাশি আছে, একটা ভেক্টর রাশি আছে, তুমি কি করতে পারবা, এই ভেক্টর রাশির মান এবং দিক অপরিবর্তিত রেখে তুমি যে কোনো স্থানে কি করতে পারবা, শিফট করতে পারবা। এই যে মান এবং দিক অপরিবর্তিত রেখে, এটা হচ্ছে কি ভেক্টর শিফটিং, মানে স্থানান্তর। তাহলে দেখো যে এই ভেক্টর রাশিটা যদি হচ্ছে কি এ ভেক্টর, তাহলে এটাও হবে এ ভেক্টর। দেখো এই ভেক্টর রাশিটার মান যদি হচ্ছে কি, মান যদি হচ্ছে মানে করো 5 একক, এবং এই ভেক্টর রাশিটার মান হবে, এই ভেক্টর রাশিটার মানও হবে 5 একক। কেন? কারণ ভেক্টর দুইটা হচ্ছে কি মান এবং দিক সেম আছে, অর্থাৎ এটাও যেদিকে কাজ করতেছে এটাও যেদিকে কাজ করছে, এটার দৈর্ঘ্য যতটুকু এটার দৈর্ঘ্য ততটুকু। কিভাবে আমরা নিয়ে গেছি, শিফটিং করে, অর্থাৎ ভেক্টর শিফটিং হলে মান এবং দিক সেম থাকে। তার মানে কি মান ভেক্টর স্থানান্তরের ক্ষেত্রে কি হয়, মান প্লাস দিক সেম থাকে। তার মানে তুমি ভেক্টর স্থানান্তর করে, একটা ভেক্টরকে স্থানান্তর করে যে কোনো জায়গা থেকে তুমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবা। দেখো এখন ভেক্টর ঘূর্ণন, ঠিক আগের মতো তোমার কাছে একটা মনে করো ভেক্টর রাশি আছে, এইদিকে একটা ভেক্টর রাশি আছে। দেখো তুমি যদি এই ভেক্টর রাশিটাকে, এই ভেক্টর রাশিটাকে 360 ডিগ্রি ঘোরাও, 360 ডিগ্রি, তুমি যদি এই ভেক্টর রাশিটিকে 360 ডিগ্রি ঘোরাও, তাহলে কি আগের অবস্থায় আসবে না? অবশ্যই আসবে। তার মানে কি মানও সেম থাকবে না? থাকবে। দিকও সেম থাকবে না? থাকবে। তার মানে ভেক্টর ঘূর্ণনের হচ্ছে কি 360 ডিগ্রিতে ঘোরালে, 360 ডিগ্রিতে ঘোরালে মান প্লাস দিক সেম থাকে, মান প্লাস দিক সেম থাকে। এটা হচ্ছে ভেক্টর রোটেটিং। কিন্তু তুমি যদি কি করতা, যে 30 ডিগ্রিতে ঘোরাইতা, 30 ডিগ্রিতে ঘুরে মানে এইদিকে নিয়ে আসতা, তাহলে কি মান এবং দিক সেম থাকতো? অবশ্যই থাকতো না। এটা একদিকে গেছে, এটা একদিকে গেছে। মান যদিও সেম থাকতো, দৈর্ঘ্য সমান, কিন্তু দিক সেম থাকতো না। ওকে, ভেক্টর রোটেটিং গেল। দেখো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এখানে আমি আগে কয়েকটা পয়েন্ট লিখি।
যে মধ্যবর্তী কোণ নির্ণয়ে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে পায়ের সাথে পা থাকতে হবে, পায়ের সাথে পা থাকতে হবে। আর একটা হচ্ছে কি, মধ্যবর্তী কোণটাকে আমরা কি আলফা হিসেবে যদি ধরি, তাহলে মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অপেক্ষা বড় অথবা সমান, এই মধ্যবর্তী কোণ আলফা 180 ডিগ্রি অপেক্ষা ছোট অথবা সমান হতে হবে। অর্থাৎ মধ্যবর্তী কোণ এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, এবং অবশ্যই ভেক্টর দুইটার পায়ে পা থাকতে হবে। তাহলে দেখো আমি একটা এক্সাম্পল দিই, যে মনে করো তোমার কাছে এদিকে একটা ভেক্টর আছে, তোমার কাছে এদিকে একটা ভেক্টর আছে, এবং এই ভেক্টর দুইটা 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে দেখো এখানে কি পায়ে পা আছে না, আদিবিন্দু, প্রথম ভেক্টর আদিবিন্দু যে জায়গায়, দ্বিতীয় ভেক্টর আদিবিন্দু সেই জায়গায়, পায়ে পা আছে। এরপর মধ্যবর্তী কোণ কি, কোনটা নেব আমরা, এইদিকে, মানে এইদিকে কত ডিগ্রি আছে বলতো, এটা হচ্ছে 330 ডিগ্রি, পুরোটাই 360 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, 30। তাহলে মধ্যবর্তী কোণ কোনটা নেব, অবশ্যই 0 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট অথবা সমান, 0 ডিগ্রি অপেক্ষা বড় অথবা সমান, 180 ডিগ্রি অপেক্ষা ছোট অথবা সমান, এই কোণটা নিতে হবে। তাহলে কোনটা, এখানে মধ্যবর্তী কোণ আলফা হবে কত, 30 ডিগ্রি। তাহলে এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, যে তোমার কাছে এদিকে একটা ভেক্টর আছে এবং এদিকে একটা, এবং মনে করো যে এদিকে একটা ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে দেখো তো এখানে মধ্যবর্তী কোণ কত বলো, একটু চিন্তা করে বলো, মিলিয়ে বলো। পায়ে পা থাকতে হবে, এখানে কি পায়ে পা আছে, প্রথমটার মাথা, দ্বিতীয়টার পা এক জায়গায় আছে, এটা তো সম্ভব না। আমরা কি করবো, পায়ে পা, কারণ পায়ে পা কিভাবে করানো যায়, ভেক্টরে আমরা কি করছিলাম, ভেক্টর রাশি শিফটিং, অর্থাৎ তুমি একটা ভেক্টর রাশিকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে নিয়ে যেতে পারো মান এবং দিক অপরিবর্তিত রেখে। তাহলে আমরা এই ভেক্টরটাকে শিফট করে কি এইদিকে নিয়ে যেতে পারি না, এই ভেক্টরটাকে শিফট করে, এই ভেক্টরটাকে শিফট করে আমরা এইদিকে নিয়ে যাবো, তখন আর কি থাকবে না, এই ভেক্টরটা থাকবে না। এই ভেক্টরটা থাকবে না, এই ভেক্টরটাকে শিফট করে এই জায়গায় নিয়ে। এখন দেখো পায়ে পা আছে না, ভেক্টর দুইটা পায়ে পা আছে, এটা যদি 120 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, কারণ টোটাল কোণ 180 ডিগ্রি, 60 ডিগ্রি, এবং 60 ডিগ্রিটা হচ্ছে কি এই রেঞ্জের মধ্যে পড়ে, তার মানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 60 ডিগ্রি। অবশ্যই ভেক্টরের মধ্যবর্তী কোণ বুঝতে পারছো, এবং এটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। এই বেসিক জিনিসগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে, তোমরা যে কোনো অ্যাডভান্স টপিক আসুক না কেন সেগুলো তোমরা সলভ করতে পারবা। এজন্য আমাদের বেসিকটাকে ক্লিয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। সো দেখো কি মনে হয়, এটা বলো, একটা চাইনিজ প্রবাদ আছে যে সাকসেস does not depend on how long you can jump or how fast you can run, rather success depends on how better you can bounce। দেখো যে সফলতা কিসের উপর নির্ভর করে না, যে হাউ লং ইউ ক্যান জাম্প, তুমি কত উঁচুতে লাফাতে পারো, আর হাউ ফাস্ট ইউ ক্যান রান, তুমি কত দ্রুত দৌড় দিতে পারো, এটার উপর সফলতা নির্ভর করে না। রাদার বরং সাকসেস ডিপেন্ডস অন হাউ বেটার ইউ ক্যান বাউন্স, তুমি কত ভালোভাবে বাউন্স খেতে পারো, সেটার উপর তোমার সাকসেস ডিপেন্ড করে। তুমি যত ভালো বাউন্স খেতে পারবা, তুমি সুন্দরভাবে শিখতে পারবা, এবং এই শিক্ষাটা তোমার আজীবন মনে থাকবে যখন তুমি বাউন্স খেয়ে কোনো কিছু শিখবা, এবং এই শিক্ষাটা আছে তোমাকে সেই সফলতার শিখরে পৌঁছায় দেবে। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। সো আমরা নেক্সট ক্লাসের জন্য অবশ্যই রেডি থাকবো। নেক্সট ক্লাস অবশ্যই আমরা সুন্দরভাবে নেক্সট ক্লাসগুলো কমপ্লিট করার চেষ্টা করব। সো ধন্যবাদ সকলকে।